নমস্কার। দীর্ঘদিনের অবকাশের পর আবার আমরা আরম্ভ করতে চলেছি ভারত কথার গ্রন্থিমোচনের মহাভারতের শান্তি পর্বের আলোচনা। মহাভারতের শান্তি পর্বের যে আলোচনা আমাদের চলছিল, আজকে তার 1069তম পর্ব। এই পর্বে আমরা এমন একটি বিষয়কে নিয়ে আলোচনা করতে চলেছি যা আমাদেরকে আশ্চর্য করে বিষয়টির বক্তব্যকে নিয়ে, যে বিষয়টি নিয়ে, যে ভাবনা নিয়ে এই আলোচনা, এবং আজ থেকে 5000 বছর আগে সেই সময়ে এই বিষয় নিয়ে যে এত আলোচনা হয়েছে এত মানুষের মধ্যে, এবং সেই আলোচনা আজকের দিনেও কতটা প্রাসঙ্গিক, এবং শুনলে মনে হবে এ যেন আমাদের এখনকার এই সময়ের কে উদ্দেশ্য করে বা এই সময়েরই আলোচনা, এতটাই তার মধ্যে প্রাসঙ্গিকতা রয়েছে। এবং সেখানেই আমাদের এই আলোচনার একটা আকর্ষণ, বৈশিষ্ট্য এবং গুরুত্ব। দেখুন, মহাভারতের মধ্যে এমন কিছু আলোচনা আছে যে আমরা আগেও বলেছি যে আমাদের বিস্ময়ের উদ্রেক করে, আমরা বিস্মিত হই দুটো কারণে। তার প্রথম কারণ, মানুষের মনস্তত্ত্বকে এত চমৎকারভাবে বিশ্লেষণ করেছে মহাভারত। দ্বিতীয় কারণটি কেবল বিশ্লেষণ নয়, সেই বিশ্লেষণ সেটা আজও সমান প্রাসঙ্গিক। এখানে আমরা দেখছি বিদুর ধৃতরাষ্ট্রকে বলছেন, এই আলোচনাটি রয়েছে মহাভারতের উদ্যোগ পর্বের একেবারে গোড়ার দিকে। সেখানে বিদুর ধৃতরাষ্ট্রকে বলছেন, মানুষের দুর্বলতা, তার খারাপ স্বভাব বা অশুভ চিন্তা, এটা অতটা ভয়ঙ্কর ব্যাপার নয়, যতটা মানুষের নির্বুদ্ধিতা বা তার জ্ঞানহীনতা, সেটাই সবচাইতে বেশি চিন্তার। অর্থাৎ মানুষের দুর্বলতা থাকবে, তার স্বভাবের মধ্যে ভালো মন্দ থাকবে, তার মধ্যে কিছু অশুভ চিন্তা থাকবে, সেটা এমন কিছু মারাত্মক ব্যাপার নয়। কিন্তু সেই ব্যাপারটাই মারাত্মক, ভয়ঙ্কর হয়ে ওঠে যখন একজন মানুষ নির্বুদ্ধিতার পরিচয় দেয়। সে জ্ঞানহীনতার দোষ, নির্বুদ্ধিতার দোষ, জ্ঞানহীনতার দোষ তার মধ্যে দেখা যায়, এবং যেটা এক আধজন মানুষের মধ্যে নয়, যেটা বিদুর বলছেন, এটা একটা সর্বত্র সামাজিক ব্যাধিতে রূপান্তরিত হয়। একেবারে সামাজিক ব্যাধি, এই শব্দটাকেই মহাভারতে বিদুর ব্যবহার করেছেন। তিনি বলছেন এটি হচ্ছে কালহন্তক। এই বলছে যা কিছু কালহন্তক ব্যাপার স্যাপার রয়েছে, তার মধ্যে অন্যতম প্রবল ব্যাধি, যে সমস্ত ব্যাধিগুলোর কথা তিনি এক এক করে বলেছেন, তার মধ্যে সবচাইতে বড় যেটি ব্যাধি, সামাজিক ব্যাধি, যা একটা মানুষকে শেষ করে দেয়, একটা সমাজকে নষ্ট করে দেয়, একটা রাষ্ট্রকে অধঃপতনের দিকে ঠেলে দেয়, সেটা হচ্ছে মানুষের নির্বুদ্ধিতা এবং তার জ্ঞানহীনতা। এটাকে
আমরা কিভাবে দেখতে পারি, কিভাবে এটাকে বিশ্লেষণ করতে পারি, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আসলে কিভাবে একজন সুস্থ স্বাভাবিক মানুষ ক্ষমতাবান, লোভী, ধূর্ত শাসকদের হাতের পুতুল হয়ে যান, এটাই হচ্ছে সবচাইতে ভাবনার জায়গা, চিন্তার জায়গা। মানুষ, বিদুর বলছেন, কখন এটা হয় মানুষদের মধ্যে, কখন মানুষ এরকমভাবে সেই ক্ষমতাবান লোভী শাসকের হাতের পুতুল হয়ে যান, স্বৈরাচারীর হাতের পুতুল হয়ে যান। কিভাবে স্বৈরাচারী, বা কিভাবে স্বৈরাচারী, একজন স্বৈরাচারী শাসক সমাজের মানুষের সমস্ত চিন্তা ভাবনাকে গ্রাস করে, তাদেরকে তাদের ভাবনা চিন্তার জায়গাগুলোকে নষ্ট করে দেয়। কিভাবে, এটাই বলছে মানুষের যখন তীব্র মানসিক চাপ থাকে, তীব্র তার সংকট থাকে, তখন স্বাভাবিক চিন্তা করার ক্ষমতাটুকু মানুষ হারিয়ে ফেলে। এইরকমভাবে মানুষের উপর একটা মানসিক চাপ বাড়িয়ে দিয়ে তার মধ্যে একটা সংকটের, সমাজে একটা সংকট সৃষ্টি করে মানুষের একটা স্বাভাবিক পরিস্থিতিকে নষ্ট করে দিয়ে মানুষের স্বাভাবিক চিন্তা করার ক্ষমতাটুকুকে নষ্ট করে দেওয়া হয়। মানুষ তখন স্বভাবতই স্বাভাবিকভাবে চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলে এবং ক্ষমতাধর রাজনৈতিক ষড়যন্ত্রের সে শিকার হয়ে ওঠে। শুধু তাই নয়, বিদুর বলছেন সেটা নয়, শুধু এইমাত্রই নয়। এখানে মহাভারত খুব চমৎকার করে এখানে দেখাচ্ছেন, বিদুরের বক্তব্যের মধ্যে দিয়ে বলছেন, নিজের বোধ বুদ্ধি, একজন মানুষ তার নিজের বোধ বুদ্ধি বিচার শক্তি হারিয়ে শক্তিশালী রাজনৈতিক শক্তি মতবাদের শিকার হয়ে ওঠে। শুধু তাই নয়, অন্যায় নীতিহীন নির্দেশে সে সোল্লাসে পালন করে চলে। এখানে আমরা দেখছি মনু বৃহস্পতির সংবাদ। আপনাদের মনে আছে আমরা দীর্ঘ মনু বৃহস্পতির সংবাদ নিয়ে আলোচনা করেছি। দুজনেই সে সময়ের রাজনীতি শাস্ত্রবিদ, রাজনীতি শাস্ত্রের অভিজ্ঞ পণ্ডিত। সেখানে মনু বৃহস্পতিকে বলছেন, বিবেক, বিচার, বুদ্ধি ও নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে চোখ বন্ধ করে একজন শক্তিশালী মানুষের নির্দেশ পালন করাই সাধারণ মানুষের ভয়ঙ্কর বৈশিষ্ট্য। ভাববার কথা। এবং শুধু তাই নয়, এখানেই মনু তার বক্তব্য শেষ করছেন না। সেখানে তিনি বলছেন, এই যে মনু বলছেন বৃহস্পতিকে, সমস্ত অপকর্মের দায় যেন ওই শক্তিশালী মানুষটির উপর চাপিয়ে দিয়ে সানন্দে সন্তুষ্ট চিত্তে সে সর্বপ্রকার অন্যায় কাজ করে চলে। তারা বিশ্বাস করে তাদের সব অপকর্মের দায় ওই শক্তিশালী মানুষটির, তিনি আমাদের সব পাপ হতে উদ্ধার করবেন। এরকম একটা ভাবনা আমরা রামায়ণেরও প্রারম্ভে দেখছি। সেখানে আমরা দেখছি, এটি বাল্মীকি রামায়ণে নয়, আমাদের দেশীয় রামায়ণের মধ্যে রয়েছে। সেখানে যে বাল্মীকির চরিত্রটিকে আঁকা হয়েছে, সেখানে দেখা হচ্ছে বাল্মীকি তিনি তার প্রথম জীবনে তিনি দস্যু ছিলেন এবং সেখানে তিনি তার জীবনযাত্রা নির্বাহ করার জন্য দস্যুবৃত্তি করতেন, এমনকি প্রাণ পর্যন্ত
হরণ করতেন। এবং সেখানে যখন নারদকে এবং আরেকজন আসছিলেন, তাদেরকে যখন বাল্মীকি বন্দি করেন, তখন নারদ তাকে জিজ্ঞেস করেছিলেন, এই যে তুমি পাপ কর্ম করছো, এর ফল তো তোমাকে ভুগতে হবে। বাল্মীকি বলছে, কেন? সেই দস্যু বাল্মীকি বলছেন, কেন? আমি তো আমার একলার জন্য এই পাপ করছি না। এই পাপ, এটাকে যদি পাপ কর্ম বলা হয়, এটা তো করছি আমার সংসার নির্বাহ করার জন্য, সংসার যাত্রা, আমার যেসব পরিবার পরিজন আছেন তাদের ভরণ পোষণ, তাদের পরিপালনের জন্য। তখন নারদ বললেন, যাও জিজ্ঞেস করে এসো তোমার এই পাপের ভার তারা নিতে রাজি কিনা। দস্যু বাল্মীকি একে একে তার বাবা, মা, স্ত্রী প্রত্যেককে জিজ্ঞেস করলেন তারা তার এই ভালো মন্দ অন্যায়ের পাপের ভার নেবেন কিনা। পিতা মাতা বললেন, তোমাকে আমরা পালন পোষণ করেছি, বড় করেছি, এখন আমাদের প্রতিপালনের দায় তোমার। তুমি কিভাবে প্রতিপালন করবে সেটা তোমার ব্যাপার। যদি তুমি ন্যায়ত প্রতিপালন করো, সেই ফল তুমি ভোগ করবে। যদি অন্যায়ভাবে করো, সেই অন্যায়ের ফলও তুমি ভোগ করবে। একই কথা বললেন তার স্ত্রীও। তারা কেউই বাল্মীকির পাপের ভাগ নিতে রাজি নয়। এই কথাটা সেখানে এইভাবে বলা আছে। মহাভারতে কিন্তু এত সহজভাবে কথা বলা নেই, কারণ আমরা জানি মহাভারত আরও তীক্ষ্ণভাবে সমাজকে বিশ্লেষণ করে এবং সমাজের প্রত্যেকটা চরিত্রকে এভাবেই তুলে ধরে। সেখানে বলছেন যে কিছু শ্রেণীর মানুষ আছে, মানুষের এটা একটা বৈশিষ্ট্যর মধ্যে পড়ে যে তারা সমস্ত অপকর্মের দায় ভার সন্তুষ্ট চিত্তে সেই শক্তিশালীর শাসকের উপরে দিয়ে দেন। তারা মনে করেন যে সর্ব পাপয়েভ্যমোক্ষামি মা শুচ, এইভাবেই এই কথার আশ্বাস বাণীর ভুল ব্যাখ্যা করে তারা সমস্ত অপকর্ম করে চলেন এবং ভাবেন যে তিনি আছেন, বা সেই রাষ্ট্রের যিনি শক্তিশালী প্রধান, সে শক্তিধর, যার প্রশ্রয়ে তারা এই অন্যায় কর্ম করে চলেছে, সব দায় সেই মানুষটি, তিনি তাদের সব পাপ হতে উদ্ধার করবেন। বাস্তবে কি তাই ঘটে? এইটুকু চিন্তা করার, এইটুকু বোধ মানুষ কিন্তু হারিয়ে ফেলে, বা বলা হয় তাদের হারিয়ে দেওয়া হয়, তাদের চিন্তা করার শক্তিটুকুকে নষ্ট করে দেওয়া হয়। ফলত সম্মিলিত অন্যায় করার পথ উন্মোচিত হয়ে যায়, সমাজে উচ্ছৃঙ্খলতা তৈরি হয় এবং এই উচ্ছৃঙ্খল মানুষ ভাবে তারা যতই অন্যায় করুক না কেন, তারা বিরাট কোনো এক স্বর্গীয় আদর্শের জন্যই তা করছে। এই ধরনের উন্মত্ততা, এই ধরনের একটা বোধ বুদ্ধিহীন মানুষ বা এই ধরনের একটা মতবাদও কিন্তু রাষ্ট্র তৈরি করে, সামাজিকভাবে, ধর্মীয়ভাবে, রাজনৈতিকভাবে। দেখুন, এই যে মানুষ এইভাবে কি করে হয়, এই যে ফাঁদ তৈরি করা হয়, সেখানে শিক্ষিত, রুচিবান, এমনকি ধার্মিক মানুষও এই উগ্র উচ্ছৃঙ্খলতার শিকার হয়ে এই ধরনের চিন্তাধারার ভয়ঙ্কর সমর্থক হয়ে ওঠে। সাধারণ মানুষের নির্বুদ্ধিতা অর্থাৎ বিচারহীনতাকে আশ্রয় করেই অন্যায় ক্ষমতাধরেরা ক্ষমতায় টিকে থাকেন। আমরা যদি জার্মানের দিকে চাই, হিটলারের সময়, সেখানে আমরা দেখেছি যে ভয়ঙ্কর এই নাৎসিবাদ সেখানে তৈরি হয়েছিল। আমরা মহাভারতের সময় থেকে এই ভাবনাটাকে যদি আমরা এই আধুনিক সময়ের দিকে তাকাই, জার্মানের দিকে উদাহরণ আমরা দিচ্ছি, এটা শুধুমাত্র ভাববেন না জার্মানের উদাহরণটাই একমাত্র উদাহরণ। পৃথিবীর সব জায়গায় এবং
অতীতে এবং বর্তমানেও কিন্তু খোলা চোখে তাকালে আপনারা এটা পরিষ্কার দেখতে পাবেন। যে জার্মান এত উন্নত ছিল চিন্তায় ভাবনায়, যেখানে ইমানুয়েল কান্ট, ফ্রেডরিক নিৎসে, আলবার্ট আইনস্টাইন, ফ্রেডরিক হেগেল, এডমন্ড হাসেল, আর্ডেন, কার্ল মার্কস, রোজা লুক্সেমবার্গ, আর্থার শোপেনহায়ার, থিওডর অ্যাডার্নোর মতন বিখ্যাত চিন্তাবিদ, বৈজ্ঞানিক, দার্শনিকদের জন্ম দিয়েছে। সেই জার্মানের মানুষেরা কি করে এতটা নির্বুদ্ধ হয়ে গেলেন, এতটা বুদ্ধিহীন হয়ে তারা এরকম একটা ভয়ঙ্কর শাসকের দলদাসে পরিণত হলেন। এটা অর্থাৎ যে কথা আজ থেকে অনেক আগে বিদুর বলেছেন, মনু বলেছেন, অর্থাৎ মানুষের একটা স্বাভাবিক প্রবৃত্তি, একটা বৈশিষ্ট্য থাকে যে সে সবসময় একটা বড় কোনো শাসকের ছত্রছায়ায় থেকে তার বোধ বুদ্ধিকে সম্পূর্ণভাবে বিসর্জন দিয়ে সে জীবন কাটাতে চায়। আর মানুষের মধ্যে একটা খারাপ কাজ করার, অন্যায় করার, অশুভ চিন্তা করার একটা স্বাভাবিক প্রবৃত্তিও কিন্তু থাকে, এবং এটা প্রশ্রয় পায় ওই ধরনের শাসকের ছত্রছায়া। তখন মানুষ ভাবতে থাকে যে আমরা এই অন্যায় কাজগুলো করে যাব এবং তার সমস্ত দায় ওই শাসকের। অর্থাৎ মানুষ তার স্বাভাবিক চিন্তা করার শক্তিটুকু সে হারিয়ে ফেলে, তার বিবেক বুদ্ধিকে সে নষ্ট করে ফেলে বা নষ্ট করে দেওয়া হয়। এখানে আমরা দেখছি রাজনৈতিক, সামাজিক এবং ধর্মীয় এই ব্যাপারগুলোকে নির্ভর করেই, মানে ক্ষমতাধরেরা রাজনৈতিক, সামাজিক এবং ধর্মীয় এই ধরনের ব্যবস্থার মধ্যে দিয়েই তারা কিন্তু টিকে থাকেন। ন্যায় হোক বা অন্যায়, ক্ষমতাধরেরা এই একেবারে ক্ষমতাধরের ছত্রছায়ায় বা তাদের আজ্ঞাবহ হয়ে নিশ্চিন্তে দিন কাটাতে অধিকাংশ মানুষই ভালোবাসে। এটা যেন অধিকাংশ মানুষের বৈশিষ্ট্য। এই একই কথা বিদুর এবং অগ্নিবেশ্বর যে সংবাদ মহাভারতের শান্তি পর্বের মধ্যে রয়েছে, সেখানে মহর্ষি অগ্নিবেশ্য কিন্তু এই কথাটা বলে বিদুরকে বলছেন, দেখো, ন্যায় হোক বা অন্যায় হোক, ক্ষমতাধরের আজ্ঞাবহ হয়ে নিশ্চিন্তে দিন কাটাতে চাওয়া অধিকাংশ মানুষেরই বৈশিষ্ট্য। অতএব পাণ্ডবদের প্রতি অন্যায় হচ্ছে কি হচ্ছে না তার একটা প্রাথমিক প্রতিবাদ উঠলেও আস্তে আস্তে মানুষ কিন্তু সেটা ভুলে যাবে, যদি না তাদের বিবেকবোধকে, বুদ্ধিকে, তাদের চিন্তা শক্তিকে, তাদের মাঙ্গলিক ভাবনাকে জারিত করে না রাখা হয়। অর্থাৎ যে কথা বললাম, ন্যায় হোক বা অন্যায় হোক, ক্ষমতাধরের আজ্ঞাবহ হয়ে থাকতেই সাধারণ মানুষ ভালোবাসে নিশ্চিন্তে। দিন কাটাতে চাওয়া, নিশ্চিন্তে দিন কাটাতে চাওয়া অধিকাংশ মানুষেরই বৈশিষ্ট্য, এবং এটা ভয়ঙ্কর সামাজিক অসুখ। এটাও এক ধরনের ব্যাধি, যা বিদুর ধৃতরাষ্ট্রকে ওই ব্যাধির তালিকার মধ্যে তিনি যে ব্যাধিগুলো বলেছেন, এটিও হচ্ছে আরেকটি অন্যতম ব্যাধি। এটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করব? এটা কি একটা গণমূর্খতা, নাকি একটা বিচারহীনতা, চিন্তা শক্তির দুর্বলতা, যাকে আমরা ব্যবহারিক মূর্খতাও বলতে পারি?
অর্থাৎ যে মূর্খতা ক্ষমতাধরদের সেবায় নিয়োজিত থাকে, স্বৈরাচারী শাসক মাত্রই এই ধরনের মূর্খতাকে নানাভাবে প্রমোট করে, প্যাট্রোনাইজ করে। অর্থাৎ দেশে যত এরকম চিন্তা বোধহীন মানুষ থাকে, যত দলদাস থাকে, ততই শাসকের, অন্যায় শাসকের তার সুবিধায় বা সেরকমই রাষ্ট্রবাসীকে সে চায়, এবং সে ধীরে ধীরে রাষ্ট্রের জনবাসীর মধ্যে এরকমই একটা মনোভাব তৈরি করে, যাতে তাদের চিন্তা করার শক্তি, ভাবার শক্তি ক্রমশ হ্রাস পায় কিংবা চিরতরে নষ্ট হয়ে যায়। মনে রাখতে হবে, এই যে বিচারহীনতা, এই যে বোধ শক্তির অভাব কোনো ব্যক্তিগত দুর্বলতা নয়, বরং এটা একটা সামাজিক একটা বস্তু, একটা প্রোডাক্ট, যা স্বৈরাচারী শাসন ব্যবস্থা নিজের স্বার্থেই তৈরি করে, উৎপাদন করে। আর এই কথাটাই বলছেন মনু। যে মনুকে আমরা উঠতে বসতে নিন্দামন্দ করি, সেই মনুই কিন্তু বলছেন যে এই মূর্খতা বা বিচারহীনতা কোনো ব্যক্তিগত দুর্বলতা নয়, এটা একটা সামাজিক বস্তু বা প্রোডাক্ট যাকে বলা হচ্ছে, যা স্বৈরাচারী শাসন ব্যবস্থা নিজের স্বার্থে উৎপাদন করে। এই কোথায় এই প্রসঙ্গটা এসছে? এই প্রসঙ্গ এসেছিল বৃহস্পতি এবং মনুর মধ্যে আলোচনায়, যখন বেনের প্রসঙ্গ এসেছিল। বেনের সময় যে একটা উচ্ছৃঙ্খলতা দেখা দিয়েছে, একটা মৎসান্যায় দেখা দিয়েছে, এরকম একটা মৎসান্যায় একটা সমাজের মধ্যে কিভাবে তৈরি হতে পারে, যে সমাজে এত চিন্তাশীল বিদগ্ধ মানুষেরা থাকেন, এসেছিলেন বা বর্তমান রয়েছে, সেই সমাজেও এটা কিভাবে গড়ে উঠতে পারে, তার সবচাইতে ভালো উদাহরণ আমরা যে প্রথমেই দিলাম, জার্মানে এত বড় বড় দার্শনিক, চিন্তাশীল, বুদ্ধিমান সম্পন্ন মানুষেরা জন্মগ্রহণ করেছেন। সেই জার্মানি হিটলারের নাৎসিবাদ কি ভয়ঙ্কর আকার ধারণ করেছে। আর শুধু কি তাই, পৃথিবীর চতুর্দিকে তাকিয়ে দেখুন, সমস্ত উন্নত দেশ, সে সমস্ত দেশগুলোকে আমরা চিন্তার, বুদ্ধিতে, বিচক্ষণতায় এবং মানুষের শালীনতার মধ্যে দিয়ে, ভাবনার মধ্যে দিয়ে একটা উন্নত জীবনযাত্রার পরিচায়ক বলে আমরা জানি। যেখানে বড় বড় বিশ্ববিদ্যালয় আছে, যেখানে বড় বড় চিন্তাশীল মানুষেরা আজও বর্তমান, সেখানে, সেই জায়গায় যেখানে বড় বড় চিন্তার প্রসার ঘটছে, চর্চা হচ্ছে, সেই সমস্ত দেশে, আমাদের দেশে এইরকম গণমূর্খতার অভ্যুত্থান কিভাবে ঘটে, এটা ভীষণ ভাবার। সুতরাং আমি অনুরোধ করব এইটাকে একটু ধৈর্য ধরে শোনার। এখন আমাদের ধৈর্য অনেক কমে গেছে, এটা আমরা জানি। এটাও একটা সামাজিক ব্যাধি, আমাদেরকে ছড়িয়ে দেওয়া, এই ব্যাধি আমাদের মধ্যে সংক্রামিত করা হয়েছে। আসছি কথায়, এই ধরনের শাসন ব্যবস্থা কিভাবে কাজ করে খুব পরিষ্কার করে বলা হয়েছে। এই শাসন ব্যবস্থা দুভাবে কাজ করে। মহাভারতের বিভিন্ন যে এই বিষয় নিয়ে আলোচনাগুলো করা হয়েছে, এই বিদুর ধৃতরাষ্ট্র কিংবা বিদুর অগ্নিবেশ্য, মনু বৃহস্পতির সংবাদ কিংবা কৌটিল্যের অর্থশাস্ত্রের মধ্যেও কিন্তু এই বিষয় নিয়ে চর্চা হয়েছে, বহু কথাবার্তা সেখানে হয়েছে। সেখানেও কিন্তু এই প্রসঙ্গ উঠে এসেছে। মানুষের
এই বিচারহীনতার, বৌদ্ধিক চর্চার যে একটা হ্রাসমানতা, একটা হীন অবস্থায় চলে আসা, একটা অবক্ষয়, এইটা নিয়ে কিন্তু কৌটিল্যের অর্থশাস্ত্রের মধ্যেও বিস্তারিত আলোচনা করে। আমরা যদি এই সব কটা আলোচনাকে সাম আপ করি, তাহলে আমরা দেখব শাসন ব্যবস্থা একজন অন্যায়ী, লোভী বা একটা সেরকম শাসক সে কিভাবে এই শাসন ব্যবস্থাটা সমাজে কায়েম করে, সাধারণত দুভাবে, দুটো পদ্ধতিতে। তার প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে মানুষের চিন্তা ভাবনার মধ্যে একটা অবক্ষয় ঘটিয়ে দেওয়া, চিন্তা ভাবনার দৈনতা তৈরি করা, বিচার বুদ্ধিকে নষ্ট করে দেওয়া, বা এমন একটা ভাবনা, এমন একটা বক্তব্য, এমন একটা চিন্তাধারা ছড়িয়ে দেওয়া, এবং তার চিন্তা শক্তিকে নয়, বরং মানুষ, সেখানে বলা হচ্ছে মানুষের চিন্তা শক্তিকে নয়, বরং তার আবেগকে ব্যবহার করে এই ধরনের কাজ করা হয়। এটা হচ্ছে প্রথম পদ্ধতি। এই পদ্ধতি যেটা বলা হয়েছে সেটাকে আমরা আরও খুব পরিষ্কার করে বুঝতে পারি যদি বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াকে আমরা দেখি। সেখানে আমরা বুঝতে পারবো যে কিভাবে এই জিনিসটা আমাদেরকে গ্রাস করেছে। আমরা প্রত্যেকেই কম বেশি তার শিকার হয়ে আছি। বলে এই পদ্ধতি কি করে, মানুষের চিন্তা শক্তিকে না, তার আবেগকে ব্যবহার করে এই যে শাসন ব্যবস্থা কিভাবে মানুষের বোধ বুদ্ধিকে নষ্ট করে দেয়, তার বিচার শক্তিকে নষ্ট করে দেয় না, তার এই সমস্ত মাধ্যমগুলোর মধ্যে দিয়ে, বা আরও বুঝতে সুবিধা হবে যদি আমরা আমাদের সোশ্যাল মিডিয়াটাকে ধরি, তাহলে একটা তাৎক্ষণিক উত্তেজনা সৃষ্টি করে, একটা তাৎক্ষণিক ক্রোধের সৃষ্টি করে, বা ঘটনা বিশ্লেষণ করে তার থেকে সঠিক বিষয়টি বোঝার কোনো সুযোগই না রেখে যে খবর ছড়ানো হচ্ছে, যে ঘটনাটা সেখানে দেখানো হচ্ছে, শোনানো হচ্ছে, বলা ভালো গলাধঃকরণ করানো হচ্ছে, বা আমাদের মস্তিষ্কে বারবার ঢোকানো হচ্ছে, সেখান থেকে সঠিক বিষয়টা কী সেটা বোঝার কোনো সুযোগই সেখানে রাখা হয় না। এবং যিনি শাসক, তার যে রাজনৈতিক আদর্শ, সেই রাজনৈতিক আদর্শকে বিশ্লেষণ করা হয় না, বরং চটকদারি কোনো স্লোগান বা কোনো রকম সুবিধে দিয়ে মানুষকে ভুলিয়ে ভুল পথে পরিচালিত করে নিজের উদ্দেশ্য সাধন করা হয়। এটা হচ্ছে প্রথম পদ্ধতি। আর সাধারণ মানুষ যেহেতু তাদের উপর একটা ভয়ঙ্কর রকমের চাপ তৈরি করা হয়, সামাজিক, মানসিক, রাজনৈতিক, ধর্মীয়, পারিবারিক সব দিক থেকে তাকে প্রায় বিধ্বস্ত করে ফেলা হয়। সে কর্মক্লান্ত, প্রতিদিনের আহার্য জোগাড় করার জন্যই সে ভীষণ পরিশ্রম করতে হয় তাকে, এবং সে ক্লান্ত, তার কাজের পরিসরটাকে বাড়িয়ে দেওয়া হয়। মিলে যাচ্ছে দেখুন, যে কথা কৌটিল্য বলছেন সেই কথা আজকের দিনেও কিন্তু মিলে যাচ্ছে, যে কথা মহাভারত বলেছে সেটাও মিলে যাচ্ছে। তার কাজের পরিসরকে বাড়িয়ে দেওয়া হয়, সময় বাড়িয়ে দেওয়া হয়। 8 ঘন্টা মধ্যে আর থাকে না, এখন 12 ঘন্টাও নয়, সারা দিন সে কাজ করছে এবং সে কর্মক্লান্ত। নিজের প্রতিদিনের প্রবল কর্মচাপ, জীবনযাত্রার চাপ প্রভৃতি নিয়ে কম বেশি সে বিধ্বস্ত। ফলত তাদের ক্লান্ত মস্তিষ্ক কোনো জটিল বিষয় নিয়ে পর্যালোচনা করতে চায় না। তারা চায় একটু অবসরে চটজলদি কোনো মানসিক উন্মাদনা বা একটা মোটা দাগের আয়োজন, এন্টারটেইনমেন্ট।
একটা মোটা দাগে এন্টারটেনমেন্ট। মানসিক এবং দৈহিক ক্লান্তি ভুলে থাকার জন্য মানুষ চটুল বিষয়ে আগ্রহী হয়ে পড়ে, নেশা করে। এই নেশা দুরকমের, একটা তার খাদ্যের মধ্যে দিয়ে, আরেকটা তার দেখার মধ্যে দিয়ে, শোনার মধ্যে দিয়ে। এই নেশা তাকে ঘুম পাড়িয়ে রাখে। সেটা নানাভাবে তাকে আসতে পারে, কারণ সে ঘুমিয়ে থাকতে চায়, কারণ জীবনযাত্রার উপাদান সমূহ যোগান করতে গিয়ে তারা এত ক্লান্ত এবং তার জন্য কোনো বিষয়ের প্রতি তাদের ন্যূনতম ধৈর্যটুকু আর থাকছে না, ন্যূনতম ধৈর্যটুকু আর তাদের থাকছে না। আর এই সুযোগটাকেই নিচ্ছে অন্যায়ী রাষ্ট্র, স্বৈরাচারী শাসক কিংবা মুনাফাকারী মিডিয়া, তারা এই সুযোগটাই নিচ্ছে। ভেবে দেখুন, একেবারে সঠিক বিশ্লেষণ। তারা এমন সব চটকদারি মনোহারী বিষয় তাদের নিজস্ব বক্তব্যের মাধ্যমে, পরিবেশনের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে, যা উপভোগ করতে মানুষের চিন্তা শক্তিকে ব্যবহার করতে হয় না। মানুষ সাধারণত স্বভাবত অলস, আর এই অলসতা তার স্বাভাবিক বৈশিষ্ট্য। সে চায় ভারী কোনো জিনিস নিয়ে চিন্তার উপাদান রয়েছে এমন কোনো বিষয়, বুদ্ধিমত্তার প্রয়োজন আছে এমন কোনো বিষয় সে নির্বাচন করে না। সেই জন্য বই পড়তে চায় না। কঠিন কোনো বিষয়ের, অর্থাৎ যেখানে দর্শন, বিজ্ঞান, সাহিত্য, প্রবন্ধ বিষয়ক, এমনকি একজন সাধারণ বিষয় পড়ার মানসিকতাটা তার নষ্ট হয়ে যায়, বা নষ্ট হয়ে গেছে, বা নষ্ট করে দেওয়া হয়েছে। এটা হয়তো সবচাইতে বড় ভালো। আমাদের এখন তাকিয়ে দেখুন, আমরা এক প্যারাগ্রাফও পড়তে চাই না, শুনতেও চাই না। আমরা খুব অল্প সময় এক লাইনের এই বিষয়েতে আমাদের খুব আকর্ষণ, এবং এমন একটা বিষয় যেটা নিয়ে আমাদের ভাবতে হবে না, চিন্তা করতে হবে না, যেটা আমাদেরকে একটা উন্মাদনা দেবে, সাময়িক উন্মাদনা দেবে। এমন জিনিস সে চায়, মানুষ চায়, যেখানে তাকে এতটুকু চিন্তা শক্তির প্রয়োগ করতে হবে না। এবং এইখানেই আমরা দেখছি এই বিষয়, এই চটুলতা, এই রকমারিত্ব, এই মনোহারিত্ব তাকে ধীরে ধীরে গ্রাস করে, তাকে আরও অলস করে দেয়, তার চিন্তা করার মানসিকতাকে নষ্ট করে, তার ধৈর্যকে শেষ করে দেয়। আর এতটুকু ধৈর্য থাকে না। এই ধৈর্যের ব্যাপারটা যদি একটু ভেবে দেখেন, আগেকার দিনে কোথাও আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে আসতে যেতে তো একটা সময়, সেখানে পৌঁছে আবার সে পৌঁছ সংবাদ, সেটা আসতেও আবার 10-12 দিন। অর্থাৎ একজন মানুষ কোথাও গেলে অন্তত 15 দিন, কোথাও 20 দিনও কিন্তু মানুষ অপেক্ষা করত তার নিরাপদে পৌঁছানোর সংবাদটুকু জানার জন্য। এইটুকু ধৈর্য তার ছিল। আর এখন প্রতি মিনিটে, বলতে গেলে প্রতি সেকেন্ডে আমরা জানতে চাই, বা আমরা জানাতে চাই আমাদের অস্তিত্ব, বা অন্যের খবর আমরা জানতে আগ্রহী। এতটাই ধৈর্যহীনতা, এবং এটা এমন একটা অসুখে পর্যবসিত হয়েছে যে এই যে মোবাইল বিষয়টা আমাদের মোবিলিটিকে এমন নষ্ট করেছে যে আমাদের সামান্যতম যে ধৈর্যটা সেটাও থাকছে না। পুরোপুরি আমাদের ধৈর্য শক্তিটাকে কিন্তু একেবারেই নষ্ট করে দিয়েছে। বই পড়তে হলে সঙ্গে সঙ্গে লক্ষ্য করবেন আমাদের চিন্তা শক্তিটাও কিন্তু তার সঙ্গে সঙ্গে কাজ করে। বই পড়ার একটা পরিশ্রম, আর সঙ্গে সঙ্গে শুধু বই অক্ষর পড়ছি না, বই পড়ার এখন একটা পরিশ্রম।
একটা পরিশ্রম তো আছেই, অক্ষরগুলো পড়তে শুধু পড়া না, পড়ার সঙ্গে পাশাপাশি সমান্তরালভাবে একটা ভাবনাও চলতে থাকে। এই জন্য বলা হতো ঘুমোবার আগে বই পড়ার, বই পড়লে ভালো ঘুম হয়, কারণ ওটা একটা মস্তিষ্কের ব্যায়াম, সেখানে ক্লান্ত হয়। কিন্তু টিভি, মোবাইল, এইসব কিছু যদি আমরা সেখানে সাধারণ বিষয়গুলো যদি আমরা দেখি, সেটা আমাদের চোখের ওপর, আমাদের মস্তিষ্কের ওপর একটা চাপ পড়ে, ফলে ঘুম আসতে চায় না। এই জন্য বলা হয় অন্তত ঘুমোবার আধ ঘন্টা থেকে 45 মিনিট আগে, 45 মিনিট থেকে আধ ঘন্টা আগে মোবাইল বা এই ধরনের ইলেকট্রনিক্স গেজেট মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নেবার। একটা কথা বলি আপনাদের সবাইকে, যা রবীন্দ্রনাথের সহজ পাঠ তো কম বেশি আমরা সবাই পড়েছি, রবীন্দ্রনাথের সহজ পাঠ। সেই বইটিতে রবীন্দ্রনাথ সাদা কালো এই দুটি রঙেরই ব্যবহার করেছেন মাত্র, এবং সেখানে যে সমস্ত ছবিগুলো আছে শিশুদের জন্য এই বইটি, সেখানে সব সাদা কালোর মোটা দাগের সব ছবিগুলো আঁকা। এবং এই অর্থাৎ শিশু মন অক্ষর পরিচয়, শব্দ পরিচয়ের সঙ্গে সঙ্গে ওই সাদা কালো ছবিগুলো দেখবে আর ভাববে। তাকে ওই ছবি, সাদা কালো ছবি তাকে ভাবতে সাহায্য করবে। মানে শিশু মনের বিকাশের কথা ভেবেছেন রবীন্দ্রনাথ। ছবির আধিক্য, বর্ণের আধিক্য যদি সেখানে থাকে, তাহলে সেখানে চিন্তা শক্তির প্রসারতা, গভীরতাকে সেটা নষ্ট করে, ব্যাহত করে। রামায়ণ, মহাভারতের বিশাল যে মোটা মোটা বইগুলো আগেকার দিনে মানুষেরা পড়তেন বা এখনও যে পড়া হয়, সেখানে সামান্যই কিছু ছবি থাকে। বেশিরভাগ সময় পাঠের সাথে সাথে মানুষ শোনার সাথে সাথে ভাবনা, তার মানুষের ভাবনা, কল্পনার সেই সমান্তরাল একটা ধারাও বইতে থাকে। মানুষ পড়ছেন কিংবা শুনছেন, সেই সঙ্গে সঙ্গে সেই বিষয়গুলো ছবির মতন একটা ভাবনা তার মনের মধ্যেও কিন্তু চলতে থাকে। অর্থাৎ একটা চিন্তার, একটা ভাবনার সমান্তরাল স্রোত সেখানে কিন্তু চলতে থাকে। সেলুলয়েড বা এই ধরনের আধুনিক যে সমস্ত বিষয়গুলো আছে, সেগুলো, এই আধুনিক সমস্ত মাধ্যম সেগুলোকে নষ্ট করে দেয়। এক সময় কল্যাণকামী রাষ্ট্র, আমাদের যে সমস্ত চিন্তাশীল রাষ্ট্র ছিল, মঙ্গলকামী সমাজ রাষ্ট্র, সেই সমস্ত রাষ্ট্রের যে শিক্ষা ব্যবস্থা, সেগুলো মানুষের চিন্তা শক্তি, বুদ্ধির উৎকর্ষতা বাড়াবার উপরে, বৃদ্ধির উপর বিশেষ জোর দিয়েছিল বা বিশেষ জোর দেওয়া হয় সমস্ত কল্যাণকামী রাষ্ট্র ভাবনায়, তার শিক্ষা ভাবনার মধ্যে। অন্যদিকে ক্ষমতাধর, লোভী রাষ্ট্র, স্বার্থপর রাষ্ট্র তার বিপরীত দিকে মানুষকে নিয়ে চলেছে। কর্মক্লান্ত মানুষ দিনের শেষে, আমরা এটা তো দেখেছি, এটা কি যে আগেকার দিনে মানুষের কোনো চাপ ছিল না? তাদের জীবন কি খুব একেবারে দুধে মধুতে বয়ে যেত? তারা কি সবাই খুব ধনী ছিলেন? না, তা তো নয়। সে সময় মানুষের অনেক অভাব ছিল, অভিযোগ ছিল, জীবনের সচ্ছলতা এখনকার তুলনায় অনেক কম ছিল, মানুষ অনেক দরিদ্র ছিলেন সব দিক থেকে। অর্থাৎ চিন্তার দিকে দৈন্যতা নয়, আর্থিক দিক থেকে হয়তো এই সচ্ছলতা ছিল না, জীবনযাত্রার এত ভোগের আয়োজন সেখানে ছিল না, সেখানে মানুষের আর্থিক দুর্বলতা অনেক বেশি ছিল। কিন্তু একজন মানুষ, কর্মক্লান্ত মানুষ, সাধারণ মানুষ, একজন কৃষক, শ্রমজীবী মানুষ দিনের শেষে চণ্ডী মণ্ডপে বা কোনো স্থানে জমায়েত হয়ে পাঠ আলোচনা শুনতেন, নিজেরা সমবেতভাবে গান করতেন,
কথাবার্তার আদান প্রদান করতেন। সেই সব আলোচনা কথাবার্তার মধ্যে একটা বিশেষ মূল্যবোধের প্রভাব ছিল, প্রসাদ ছিল। সে সময়ের বিনোদনের সমস্ত মাধ্যম এই ভাবধারার সাথে যুক্ত ছিল। সব প্রতিষ্ঠানেরই একটা নিয়মানুবর্তিতা মূল্যবোধের বিশেষ শিক্ষা ছিল। মানুষ যে তখন খুব ধনী ছিল, চাপমুক্ত ছিল এমন তো নয়। দারিদ্রতার মধ্যেও আদর্শের স্থান অনেক ওপরের দিকে ছিল। মানুষ অন্যায় যে করত না তা নয়, তখনও কিন্তু লোভী মানুষ, অন্যায়ী মানুষ, দুর্বৃত্ত মানুষ সব ছিল। কিন্তু অন্যায় করে মানুষ লজ্জা পেত, মানুষের লজ্জাবোধ ছিল, পাপবোধ ছিল। এখন মানুষের চিন্তা শক্তির কাজে লাগাবার কোনো প্রয়োজন নেই। অলস মস্তিষ্ক, মানুষের অলস মস্তিষ্ক বলে 4 মাসে সমাজে কি হচ্ছে তাতে আমার কি, দেশ জাহান্নামে যাচ্ছে তো যাক, যত বেশি বাস্তব জীবনের খবর দেখব, ভাবব, চিন্তা করব, তত আমার স্ট্রেস বাড়বে, তাতে দরকার কি। বরং ফেসবুক ইত্যাদিতে এইসব সোশ্যাল মিডিয়া যা আছে তার মধ্যে ডুবে থাকাই ভালো সময় কাটাতে। এর থেকে মানুষ এইভাবেই তার জীবনটাকে কাটাতে চায়। কিন্তু কথা হচ্ছে, ভালো সময় কাটাতে চেয়ে মানুষ সত্যি কি ভালো থাকছে? আমরা যা ভালোবাসি, যাতে মজে থাকতে চাই, ভুলে থাকতে চাই, এই যা কিছু আমাদের চারপাশে রয়েছে, এই যে মিডিয়ার অ্যালগরিদম বারবার তাই আমাদের সামনে উপস্থাপন করছে। আমাদের সমস্ত চিন্তা ভাবনার জায়গাটাকে সরিয়ে দিয়ে সে মানুষকে অলস করে দিতে। সে চায় মানুষ কোনটা বেশি দেখতে পছন্দ করে তাই বারবার তাকে দেখিয়ে সেই ধরনেরই একটা মতবাদ তার মধ্যে তৈরি করে দিচ্ছে। মানুষ আগে যেটুকু বোঝার চেষ্টা করত, ভালো মন্দ বিচার করার চেষ্টাটুকু করত, এখন সেটাতে করে না। এখন সে মজে থাকতে চায় আর দ্রুত উত্তেজিত হয়ে ওঠে। এই চিন্তা শক্তি এবার দ্বিতীয় পদ্ধতি, এটা হচ্ছে প্রথম পদ্ধতির মাধ্যমে এইভাবে সমাজের চিন্তা শক্তিকে নষ্ট করে মানুষকে দলদাসে তৈরি করে। আরেকটি পদ্ধতি, দ্বিতীয় পদ্ধতি, সেটা হচ্ছে মানুষের চিন্তা শক্তি যে বিচার করার যে অভ্যাসহীনতা মানুষদের মধ্যে তৈরি করা হলো, এরকম অলস চিন্তা শক্তির অভ্যাসহীন মানুষের অলস মস্তিষ্কগুলোকে সংগঠিত করেই ক্ষমতাবান অন্যায় রাষ্ট্র নিজেদের ক্ষমতা কায়েম করে, নিজেদের স্বার্থে ব্যবহার করে। এই কথাটা খুব চমৎকারভাবে কৌটিল্য বলেছেন মানুষের বিচার শক্তিকে সবসময় জাগ্রত করে রাখতে হবে, না হলে তার নিজের বিপদ। নন্দবংশের উদাহরণ দিতে গিয়ে বলেছেন, নন্দবংশ মানুষ এত বিচক্ষণশীল মানুষ, সে সময় কি বিচক্ষণশীল মানুষরা ছিলেন, কিন্তু তাদের মধ্যে একটা অলসতা তৈরি করে ফেলা হয়েছে, তাদের বিচার শক্তিকে নষ্ট করে ফেলার একটা চেষ্টা করা হয়েছিল। ফলে মানুষ অন্যায় জেনেও প্রতিবাদ করতে ভুলে গিয়েছিল, বরং সে সংগঠিত অপরাধবোধের সাথে সেও যুক্ত হয়ে পড়েছিল। এটাই চায় শাসক, তার ফলে তার নিজের ক্ষমতা কায়েম করতে সুবিধে হয়। 2018 সালে MIT বিশ্ববিদ্যালয়ের একটি সমীক্ষায় দেখা গেছে, মিথ্যা বা গুজব তথ্য সঠিক তথ্যের চেয়ে 6 গুণ বেশি ছড়িয়ে পড়ে। কারণ মিথ্যা তথ্যের মধ্যে রয়েছে ভয়ঙ্কর উত্তেজনা, আর ঠিক মানুষ যেমনটি চায় তেমন উপাদানে পরিপূর্ণ সংবাদ সেই তথ্য
প্রচার করে, প্রসার করে, যা মানুষকে উত্তেজিত করে, ক্রিয়াশীল করে। কিন্তু যা উপলব্ধি করতে চিন্তা শক্তির প্রয়োজন হয়, অনভ্যাসের তার ব্যবহার না করতে করতে আমরা সাধারণ মানুষ সেই পরিস্থিতির শিকার হয়ে পড়ি। ফলে কোনো রকম ভাবনা চিন্তা না করেই মিথ্যা তত্ত্বের ভিত্তিতে নিজেদের প্রতিক্রিয়া প্রকাশ করি। অনেক সময় তা পরিণত হয় হিংস্র, ভয়ঙ্কর, বর্বরচিত আচরণে। লুটপাট, অগ্নিসংযোগ, দাঙ্গা, এমনকি বহু মানুষের জীবনহানি পর্যন্ত ঘটে। এর থেকে মুক্তির উপায়টা কি? সেই মুক্তির উপায়ও কিন্তু এরা বলেছেন। সেটা হচ্ছে স্বাধীনভাবে চিন্তা করার শক্তি। বলছে প্রত্যেক বিচার বিবেক সম্পন্ন মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তো বটেই, প্রত্যেক মানুষ তার নিজের স্বাধীনভাবে চিন্তা করার শক্তিটাকে জিইয়ে রাখতে হবে যে কোনো মূল্যে। এটাকে নষ্ট হতে দেওয়া যাবে না। নিজের চিন্তা শক্তিকে কাজে লাগাতে হবে। অন্যে কি বলল তাতে মেতে যাওয়া নয়। যা শুনলাম, যা বলা হচ্ছে, সেটাকে বিচার করা, সেটা কতখানি সঠিক এটা পর্যালোচনা করা, ভিন্ন মতকেও প্রাধান্য দেওয়া, বারবার ধৈর্যের অভ্যাস করা। এই কথাটা মহাভারতে অন্তত 100 বার বলা হয়েছে নানা ক্ষেত্রে। ধৈর্যের অভ্যাস, এই ধৈর্যের অভ্যাসের জন্যই একজন জয়ী হন, আরেকজন শক্তিমান সে পরাজিত হয়, কারণ তার মধ্যে ধৈর্যহীনতা। সুতরাং ধৈর্য এক গুরুত্বপূর্ণ। যার ধৈর্য আছে তারই বিচার শক্তি আছে। যার ধৈর্য নেই সে বিচার করবার তার ক্ষমতাটুকু নেই, স্বাভাবিকভাবেই নেই। আর এই ধৈর্যটাকেই, এই ভাবনা করার প্রক্রিয়াটাকেই কিন্তু একটা অন্যায় শাসক প্রথমেই নষ্ট করে দেওয়ার চেষ্টা করে। নিজেকে ভুলিয়ে রাখা নয়, নেশাগ্রস্ত হয়ে নিজেকে ভুলিয়ে রাখা নয়, কোনো মতবাদের মধ্যে নিজেকে আকীর্ণ করে রাখা নয়, বরং নিজের আত্মবিশ্লেষণের প্রয়োজন। বারবারই তো এই কথা মহাভারত বলেছে, আত্মবিশ্লেষণ। আমি যা ভাবছি, যা করছি, যা বিশ্বাস করছি তা কি ঠিক? বা বারবার এই প্রশ্ন করা, বিচার করা, ভাবা। কেবল ব্যক্তি পর্যায়ে নয়, সম্মিলিতভাবে, একজন নয়, সমবেতভাবে এই প্রত্যেকটা বিষয় নিয়ে চর্চা করা, অর্থাৎ স্বাধীনভাবে চিন্তা করার শক্তি। এই শক্তিটা অর্জন করতে হবে সমবেতভাবে। নিজেদের চিন্তা শক্তিকে কাজে লাগানো, নিজেদের, অর্থাৎ সম্মিলিত একটা ভাবনার কথা বলা হচ্ছে এখানে, সম্মিলিত ধৈর্যের অভ্যাসের কথা বলা হচ্ছে। অর্থাৎ সম্মিলিতভাবে চিন্তা করা, বিশ্লেষণ করা, প্রচেষ্টা করা, ভাবের বিনিময়, আদান প্রদান। মানুষ প্রত্যেকে আদান প্রদান করবে। লক্ষ্য করবেন এই যে বর্তমান উন্নত সমাজে এক মানুষ কত একলা হয়ে পড়ছে, কত তাকে একলা করে দেওয়া হচ্ছে। একলা হয়ে পড়ছে না, তাকে একলা করে দেওয়া, একজনের সাথে আরেকজনের বিরোধ তৈরি করে দেওয়া হচ্ছে। ফলত ঘরে ঘরে বৃদ্ধাশ্রম তৈরি। কিন্তু দেখবেন যেখানে একটু অসচ্ছলতা রয়েছে, আর্থিকভাবে যারা একটু দুর্বল, তাদের মধ্যে কিন্তু বৃদ্ধাশ্রমের প্রয়োজন নয়, কারণ তাদের একটা সমাজ আছে, তাদের একটা গোষ্ঠী আছে, তারা ওদের একটা পরস্পরকে তারা দেখে। বৃদ্ধাশ্রমের প্রয়োজন হয় আর্থিকভাবে যারা যত বেশি উন্নত তাদের তত বেশি প্রয়োজন। আর্থিকভাবে যারা অনুন্নত তারা কিন্তু একলা নয়, কোনো বিরোধে, কোনো বিক্ষোভে, কোনো প্রতিবাদে তারা কিন্তু সমবেতভাবে ছুটে আসে, ভুল বা ঠিক
সেটা বলছে না, ভুলও হতে পারে, ভুলভাবেও সেখানে তাদেরকে পরিচালিত হতে পারে, কিন্তু তাদের মধ্যে একটা একসঙ্গে চলার একটা বন্ধন আছে। সেখানেও একটা মব তৈরি করা হয়। এই উচ্ছৃঙ্খলতা, এই মবিলিটিটা, এই মবটা তৈরি হয় কিন্তু ওই নিম্ন শ্রেণীর মানুষের মধ্যে দিয়ে, স্বার্থপর আত্মকেন্দ্রিক ধনী মানুষদের মধ্যে হয় না। তারা নিজেদেরকে বিচ্ছিন্ন করে রাখে আর মরে, এটাও ঠিক। অর্থাৎ পারস্পরিক আলোচনা এবং সবচেয়ে বড় প্রশ্ন করা, জিজ্ঞাসা করা, নির্ভীকভাবে প্রশ্ন করার এই যে খড়গ চিহ্নটিকে শান দিয়ে রাখা, ধারালো করে রাখা, ভোতা না হতে দেওয়া, তাতে বারবার শান দেওয়াই মগজে শান দেওয়া, বুদ্ধির চর্চা, সচেতনতা বাড়ানো, ছড়িয়ে দেওয়া খবরের পরিকল্পিত ছড়িয়ে দেওয়া খবরের বিরুদ্ধে বা বর্তমান যে সোশ্যাল মিডিয়ার অপপ্রচার তার বিপরীতে কথা বলা। এ কথা খুব চমৎকার করে বলছেন অগ্নিবেশ্য, বলছেন রাজ আদেশের বিরুদ্ধে যে অন্যায় রাজ আদেশের বিরুদ্ধে একজন নির্ভীক মানুষই উঠে দাঁড়াতে পারে। আজ সেই মানুষই পারে যার ধৈর্য আছে, যার চিন্তা শক্তি আছে, যার ধৈর্য আছে, যার চিন্তা শক্তি আছে, তারই দূরদৃষ্টি আছে। আর সেই দূরদৃষ্টি দিয়েই সে এই আদেশের পরিণামটুকু সঠিকভাবে নির্ণয় করতে পারে। কত বড় দামি কথা! অর্থাৎ কোনো মূল্যেই আমাদের চিন্তা শক্তিকে নষ্ট করতে দেওয়া যাবে না। এটাকে নষ্ট করে দেওয়া মানে আমাদের আত্মহননের পথ প্রশস্ত করা। এ কথা বলছে মহাভারত। সেখানে এটাই হচ্ছে সত্যের অনুসন্ধান, কথা বলা, চিন্তা করা, বিষয়টা নিয়ে ভাবনা, বোঝা, পারস্পরিক আদান প্রদান, এটাই হচ্ছে সত্যের অনুসন্ধান। মহাভারত একেই বলছে সত্যের অনুসন্ধান। বর্তমান অ্যালগরিদম প্রচণ্ডভাবে আমাদের মস্তিষ্কের কোথায় জানে, তারা কোথায় আঘাত করলে তার স্বার্থ পূরণ হবে। আমাদের বিপদ ঠিক এখানে। সুতরাং নিজেদের ভালো সুস্থ থাকতে হলে, আমাদের পরবর্তী প্রজন্মকে ভালো রাখতে হলে, সুস্থ রাখতে হলে এই বিষয় নিয়ে আমাদেরকে ভাবতেই হবে, চিন্তা করতেই হবে। আমাদের চিন্তা শক্তির দৈন্যতাকে কাটিয়ে তার উৎকর্ষতাকে বাড়ানোর একটা ধারাবাহিক প্রচেষ্টা, আজকে করছি কালকে করছি না এরকম না, একটা ধারাবাহিকতা সেখানে থাকতে হবে। অবশ্যই সেটা করতে হবে। নিজেদের এবং আমাদের পরিবারের সমস্ত সদস্যদের সঙ্গে শিশুদেরকেও তার মধ্যে সামিল করতে হবে এবং তাদেরকেও সময় দিতে হবে। মানুষের সবচেয়ে বড় জিনিস অন্যকে সময় দেওয়া, আমাকে আমার মতো থাকতে দেওয়া। এটা বোধহয় আরেক দিক দিয়ে আমাদের অন্যভাবে ক্ষতি করে। আমি নিশ্চয়ই আমার নিজের জন্য একটা টাইম, একটা স্পেস রাখবো, এটার প্রয়োজন আছে, কিন্তু সেই সঙ্গে সমানভাবে অন্যের জন্যও আমার জীবনে যেন কিছু সময় থাকে, একটু স্পেস থাকে, এটাও ভীষণ গুরুত্ব। না হলে আমার মতন আমি থাকতে থাকতে আমি বিচ্ছিন্ন হয়ে, একলা হয়ে কখন যে শেষ হয়ে যাব কেউ তা জানতে পারবে না। এবং এইটাই হচ্ছে সবচাইতে বড় এই জিনিসটা, এই অভ্যাস, এই চিন্তা শক্তির অভ্যাস যদি আমরা চালাতে থাকি, তাহলে হারিয়ে যাওয়া আমাদের সেই চিন্তা করার ক্ষমতা সেটা আবার ফিরে আসবে। যা আমরা হারিয়ে ফেলি আবার অভ্যাস করলে সময় লাগবে, কিন্তু সেটা আমরা আবার ফিরে পাই এবং মানুষের আত্মবিশ্বাসও সেই সঙ্গে ফিরে আসে। সে বিশ্বাস করে যে সে পারবে। আর স্বার্থপর লোভী শাসক সে বারবার মানুষের এই আত্মশক্তিকেই ভাঙতে চায়,
এটাকে সে ভয় পায়, সেটা থেকেই মানুষকে সে ভুলিয়ে রাখতে চায়, নিজের স্বার্থে সেটা ব্যবহার করে। এটা তো কৌটিল্য থেকে প্রত্যেক রাজনৈতিক বিশ্লেষকেরা, ধুরন্ধরেরা এই কথাই কিন্তু বারবার বলেছেন। এর সাথে মানুষের নিজের অর্থনৈতিক শক্তিকে বাড়ানোর অবশ্যই তাকে সংগ্রাম করতে হবে। এই সংগ্রাম স্বার্থপর রাষ্ট্রের দেখানো পথে হবে না, কারণ স্বার্থপর রাষ্ট্র মানুষের যে অর্থনৈতিক স্বাধীনতা দেবার কথা বলে, সেখানে কিন্তু মানুষের ক্ষতিটাও সে তৈরি করে। সে মানুষকে কিছু সুবিধে উপঢৌকন দিয়ে তার দলদাসে রাখে, তার ভাবনা জায়গাগুলোকে সে নষ্ট করে দেয়। কিন্তু কল্যাণকামী রাষ্ট্র যে ভাবনার কথা বলেছে, যে বিচার বুদ্ধি সম্পন্ন দূরদৃষ্টি মানুষরা যে পথ দেখিয়ে গেছেন, সেই পথ, সেই ভাবনাকেই আমাদেরকে গ্রহণ করতে হবে। অনেক পর্যালোচনা করে, অনেক বিচার করে কোনটা সঠিক সিদ্ধান্ত, সেই সঠিক সিদ্ধান্তই আমাদেরকে নিতে হবে। এদের কথা শুনতে হবে। আমরা দেখি এই সমস্ত বড় বড় মানুষদেরকে, যারা মানুষের কল্যাণ চায়, মানুষের শুভ চায়, মঙ্গল চায়, একজন অন্যায় রাষ্ট্র তাদেরকে বন্দি করে রাখে, নয় তাদের মেরে ফেলে। লোভী শাসকেরা, যারা কোনোভাবেই শাসকের স্থাবকতা করতে চায় না। কারা ঠিক বলছেন, কারা আমাদের প্রকৃত শুভাকাঙ্ক্ষী, সে তাদেরকে আমাদের বুঝতে হবে। বিদুর বলছেন, ধৃতরাষ্ট্র যুধিষ্ঠিরকে বিদুর বলছেন, সবসময় সেই শুভাকাঙ্ক্ষী মানুষেরকেই তোমাকে চিনতে হবে। তিনি বলছেন, ঠিক বনবাসে যাওয়ার পূর্বে বিদুর বলছেন যুধিষ্ঠিরকে, তোমার প্রকৃত শুভাকাঙ্ক্ষী কে, তাকে তোমাকে চিনতে হবে। তোমাকে বুঝতে হবে কে, কোন মানুষটি তোমার শুভ চিন্তক, কে তোমাকে সঠিক পথরেখা দেখাচ্ছে, তার কথা তোমাকে শুনতে হবে। সেই কথা অম্ল হতে পারে, সেই কথা তিক্ত হতে পারে, কিন্তু যেন সেই তোমার প্রকৃত মঙ্গলাকাঙ্ক্ষী। এবং এটা বুঝতে হলেও তো ন্যূনতম বিচার বুদ্ধির প্রয়োজন। না হলে আমরা কি করে বুঝবো কে সঠিক কথা বলছেন আর কে আমাদেরকে ভুল পথে পরিচালিত করছে? সুতরাং বুদ্ধির বিসর্জন নয়, বুদ্ধির প্রয়োজন, চিন্তার প্রয়োজন আমাদের নিজেদের ভালো থাকার জন্য, নিজেদের স্বার্থের জন্য। আর এটা মানুষকেই বুঝতে হবে। বুদ্ধিমত্তা দিয়েই যে কোনো প্রতিকূল পরিস্থিতিকে মানুষ জয় করতে পারে। এটা বিদুর নীতির তৃতীয় নীতি বা সবচেয়ে অন্যতম গুরুত্বপূর্ণ নীতি। বুদ্ধিমত্তা দিয়েই যে কোনো প্রতিকূল পরিস্থিতিকে মানুষ জয় করতে পারে। আর এই বুদ্ধিমত্তাই আসে তার বিচার শক্তি থেকে, তার ধৈর্যতা থেকে। সুতরাং একজন মানুষকে ধীর হতে হবে। এই ধৈর্যই তার বিচার শক্তিকে বাড়াতে সাহায্য করে। মেন্টাল শর্টকাট বা সোশ্যাল মিডিয়ার দিয়ে মানুষ কখনোই ভালো থাকতে পারে না। যদি তাই হতো তাহলে ঘরে ঘরে এত অশান্তি, ডিপ্রেশন, অবসাদ, এত বিচ্ছেদ, এত হানাহানি, এত ভুল বোঝাবুঝি ঘটতো না। মানুষ তো আগের থেকে এখন অনেক আরামে থাকে, অনেক তার উপকরণ, উপঢৌকন, তার মধ্যেও এত ডিপ্রেশন, এত বিচ্ছিন্নতা কেন? সুতরাং এই মেন্টাল শর্টকাট তাকে ভালো থাকতে দেয় না। তাকে অনিশ্চয়তা মানুষকে গ্রাস করতো না এতটা। মানুষ এখন ভয়ঙ্করভাবে অনিশ্চয়তার মধ্যে ভুগছে। একটা ভয় তাকে সবসময় ঘিরে রেখেছে। আজ থেকে মনে করুন 50 বছর আগে মানুষ আরও অনেক অর্থনৈতিকভাবে দরিদ্র ছিল, মানুষের অনেক অভাব ছিল।
এত উপকরণ ছিল না, কিন্তু মানুষের মনে আনন্দ ছিল, মানুষের একটা পারস্পরিক সহাবস্থান ছিল, অনেকে মিলে একটা কাজ করতে এগিয়ে আসতো, একের প্রয়োজনে অন্যকে সে পাশে পেত। এইটি হচ্ছে দারিদ্রতা তখন তাকে জীর্ণ করেনি, তার সমাজ ছিল, চারপাশে তার সহমর্মী মানুষ ছিল। মানুষের মধ্যে সবচেয়ে বড় কথা সুস্থ ভাবনা ছিল। চাইতে বড় কথা, অন্যায় করলে, অন্যায় যে সে করতো না তা নয়, অন্যায় করলে সে লজ্জা পেত, তার লজ্জাবোধ ছিল, সে ভাবত, তার ভাবার শক্তি ছিল, ভাবার অভ্যাস ছিল, তার ধৈর্য ছিল, চিন্তা শক্তির জলাঞ্জলি সে দেয়নি। এই কথাটাকে আমাদের আবার নতুন করে ভাবতে হবে। মহাভারতের এই পর্ব আমাদেরকে সেই কথাই নতুন করে মনে করিয়ে দিচ্ছে।